স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। ইরান ও ইসরায়েলের টানা কয়েকদিনের সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। দেশ দুটির পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ৬ শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে চলছে বিক্ষোভ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়া। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম সহ বেশ কয়েকটি শহরে ভয়াবহ বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি। এর মধ্যে অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে আইডিএফ। অন্যদিকে ইরানের বেশ কিছু অঞ্চলে হামলা চালায় তেল আবিব। ইরানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। আহত হয়েছেন ১,০০০-এরও বেশি মানুষ। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ নিয়ে অভিযোগ তুলে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায় ইরান। এতে সমর্থন দেয় রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। এদিকে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি বিবেচনা করে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন তিনি। ইসরায়েলি হামলায় কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ায় হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন বিক্ষুব্ধরা। এই সময় যুদ্ধে সরাসরি না জড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে দেবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। তেল আবিবকে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা না করার অনুরোধ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। বিনয়ামিন, আরটিভি। চলমান ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষতি পোষাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। যুদ্ধ অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করে এতে পণ্য উৎপাদন খরচ বাড়তে পারে বলেও মনে করেন উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধে হতাহতের পাশাপাশি দুই দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস হয়েছে। এরই মধ্যে বাণিজ্য জাহাজ পারাপারের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতিদিন প্রায় ২ কোটিরও বেশি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে নিয়ে যাওয়া হয়। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ গ্যাস এবং তেলের উপর নির্ভরশীল, আবার জ্বালানিও আমদানি নির্ভর। এর ফলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। যুদ্ধে দুই দেশই তেল শোধনাগার ও প্রাকৃতিক গ্যাস কোপগুলোতেও হামলা চালাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের সিংহভাগ রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, আবার কাতার থেকে এলএনজি আমদানির একমাত্র পথ এই হরমুজ প্রণালী। সব মিলিয়ে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিষয়টি জরুরি ভিত্তিতে নেয়ার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। আরও দেশ যদি এটাতে জড়িয়ে পড়ে তার অ্যাকচুয়ালি সম্ভাবনা আছে। আমাদের এই মুহূর্তে প্যানিক করার বিষয় নয়, বাট আমি বলছি যে এই যে একটা র্যাপিড রেসপন্স সিনারিও এক্সারসাইজ, এটা খুব জরুরি ভিত্তিতে করা, দক্ষতার সাথে, এটা আমলাতান্ত্রিকভাবে নয়। তবে ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানান। গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার। অনেক দেশ কিন্তু বাড়াইতেছে না, আমরা ওটাতে এখনো তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। সারা দেশে নতুন করে ৩০৮টি নমুনা পরীক্ষায় ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এই সময়ের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায় শনাক্তের হার ৯.০৯% বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর
জানায় 2020 সালের 18 মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছে 29,506 জন। এর মধ্যে এই বছরে এখন পর্যন্ত মারা গেছেন 7 জন। সকলকে মাস্ক পরার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, করোনার ভ্যাকসিন কার্যক্রমের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে করোনা সংক্রমণের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর সাধারণ মানুষের মধ্যে আসলে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। জি, আসলে মাহবুবা, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু আসলে করোনা দিন দিন বেড়ে চলছে, কিন্তু কোনোভাবে যে আসলে এটাকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এবং একই সাথে এখানকার যারা আসলে সচেতন নাগরিক তারা কিন্তু আসলে সচেতনতার মধ্যে নাই, যার কারণে কিন্তু আসলে তাদের যে স্বাস্থ্যবিধির কথা মেনে চলার কথা বলা হয়েছে সেটা কিন্তু মানা হচ্ছে না। চট্টগ্রামে কিছু কিছু মানুষ কিন্তু আসলে নিচ্ছেন, টিকা নিচ্ছেন। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি, টিকা নিচ্ছেন একজন ব্যক্তি, তিনি এসেছেন টিকা নেওয়ার জন্য। এবং সিটি কর্পোরেশনের এই মুহূর্তে 2টি হাসপাতালে টিকা কার্যক্রম চালু রয়েছে। এবং সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি জানিয়েছেন রোববার থেকে আনুষ্ঠানিকভাবে মেয়র মহোদয় এই টিকার কার্যক্রম উদ্বোধন করবেন। এরপরও যারা টিকা নিতে আসছে তাদেরকে কিন্তু ফেরত দেওয়া হচ্ছে না, তারা টিকা নিচ্ছেন। এখনো পর্যন্ত সকাল থেকে 2 জন পুরুষ এসেছে এবং 2 জন মহিলা এসেছে টিকা নেওয়ার জন্য। এবং গতকাল কিন্তু এই হাসপাতালটিতে 6 জন টিকা নিয়েছেন। আমরা একটু কথা বলবো আসলে হয়তো যারা টিকা কার্যক্রমের সাথে জড়িত তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন বয়োবৃদ্ধ লোক, তিনি কিন্তু টিকা নিচ্ছেন এবং আরেকজন কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন। তবে এখনো পর্যন্ত মানুষের মাঝে কিন্তু সেরকম সচেতনতা আসেনি। টিকার যে নেওয়ার প্রবণতা সেটা কিন্তু এখনো শুরু হয়নি। তবে এটা আগামী রোববার যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এর পরপরই হয়তো সবাই জানবে টিকার কার্যক্রমের বিষয়গুলো, তখন ওরা প্রচার করবে বলে জানিয়েছেন। এরপরে টিকা প্রাপ্তির সাপেক্ষে প্রতিটি উপজেলাতে পাঠাবেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এই ছিল এই মুহূর্তে আমার কাছে টিকা কার্যক্রম নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও 212 জন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর মধ্যে 110 জনই বরিশাল বিভাগের। বুধবারের সর্বশেষ তথ্য অনুযায়ী এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 110 জন, চট্টগ্রাম বিভাগে 16 জন, ঢাকা বিভাগে 23 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 17 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 33 জন, খুলনা বিভাগে 12 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন রয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 189 জন ডেঙ্গু রোগী। দর্শক, বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল বিভাগে আসলে কেন বাড়ছে ডেঙ্গুর এত প্রকোপ, আর হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন এতক্ষণ টিভির দর্শকদের জানালেন যে আসলে বরিশাল বিভাগে 110 জন, যে গতকালকে সরকারিভাবে যে তথ্যটি রয়েছে এটি কিন্তু ওঠানামা করছে। এই তথ্যটি কিন্তু গত পরশু দিনের, অর্থাৎ আমরা 24 ঘন্টা পর পর যে তথ্যটি পাই সেই হিসেবে কিন্তু এখন পর্যন্ত 110 জন শুধুমাত্র বরগুনাতে চলতি মৌসুমে একটি হিসেবে বের হয়ে আসছে। প্রায় 2000 ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যেই এখন পর্যন্ত প্রায় 250 জন শুধুমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বরগুনা।
বরগুনাতে। এছাড়াও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেই যারা চিকিৎসা নিচ্ছেন তার মধ্যে কিন্তু 90% রোগী কিন্তু তারা ডেঙ্গু রোগে আক্রান্ত এবং তারা কিন্তু বরগুনার। আর এছাড়াও এখন পর্যন্ত গোটা বরিশাল জোনে 8 জনের মতো মৃত্যুর সংবাদ রয়েছে, এর মধ্যে 5 জনই কিন্তু বরগুনাতে। একটু তথ্য আপনাকে জানাতে চাই, আমি আছি এখন বরিশাল সদর জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটি দেখছেন চারদিকে যে দর্শনার্থী, এরা সবাই কিন্তু ডেঙ্গু এবং করোনা আক্রান্তের কারণে কিন্তু সিংহভাগ এখানে আসে। তবে বরিশালে এখন একটি আতঙ্কের নাম হয়ে গেছে ডেঙ্গু, আর করোনাও হাতছানি দিচ্ছে। তো সব মিলিয়ে যেটি বলি সেটি হচ্ছে যে গোটা বরিশালের পরিস্থিতি এতটা এখন ভয়ানক, মানুষ আসলে বিভিন্ন স্থানে বসা বা ওঠা চলাফেরা করাটাই এখন তাদের জন্য দুষ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। অপরদিকে যেটি একটু বলি যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুর জন্য কোনো নির্দিষ্ট কর্নার না করায় সেখানে প্রতিটি ওয়ার্ডেই কিন্তু রোগী ভর্তি হয়েছে, কিন্তু সেখানে একটি বড় সমস্যা আমরা লক্ষ্য করেছি, যেটি এর আগে আমরা আরটিভির দর্শকদের দেখিয়েছিলাম যে সেখানে কিন্তু মশারি লাগানো হয় না, ফলে সেখান থেকেও কিন্তু ডেঙ্গু ছড়াতে পারে বলে সাধারণ রোগী যারা রয়েছেন তারা বলছেন। তো এই যে অসচেতনতা, এটা কিন্তু বরগুনাতেও যেমন বৃদ্ধি করেছে ডেঙ্গু পরিস্থিতি, ঠিক বরিশালে এখন ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বরিশাল শহরের সিটি কর্পোরেশন এলাকায় কম থাকলেও এই অসচেতনতা আসলে কিছুটা বৃদ্ধি করতে পারে। অপরদিকে বরিশাল সদর জেনারেল হাসপাতাল, এখানে কিন্তু ডেঙ্গুর জন্য এখন পর্যন্ত তারা প্রস্তুত রয়েছে, কিন্তু ডেঙ্গু রোগী তেমন কোনো ভর্তি এখন পর্যন্ত নেই। তবে এখন করোনার যেহেতু প্রাদুর্ভাব শুরু হয়েছে, তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে আসলে করোনা রোগী কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে। তো মাহবুবা, এখন পর্যন্ত এই ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। ভয়াবহ রূপ ধারণ করছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলার পাথরঘাটা পৌরসভার অবস্থা সবচেয়ে নাজুক। বর্ষা মৌসুম হওয়ায় এডিস মশার কামড়ে সংক্রমণের হার বেশি বলছেন চিকিৎসকরা। তবে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। বরগুনা থেকে তাহতুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দক্ষিণের জেলাগুলোর মধ্যে ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে বেশি বরগুনা জেলায়। সদর ও পাথরঘাটা পৌরসভার গুরুত্বপূর্ণ মোড় এবং আবাসিক এলাকার ডাস্টবিনগুলো সরিয়ে ফেলার পর যেখানে সেখানে ময়লা ফেলায় বর্ষা মৌসুমে জন্ম নিচ্ছে ডেঙ্গুর বাহক এডিস মশা। পৌরসভা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু এলাকায় ফগার মেশিনে ধোঁয়া ছিটানো হলেও মশা নিধনে তা পর্যাপ্ত নয় বলছেন স্থানীয়রা। হাসপাতালের মধ্যে ডেঙ্গু কারখানা তৈরি হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। পাথরঘাটা প্রত্যেকটা ওয়ার্ডে কোনো রকমের নার্সিং নেই। এখানে মশা তৈরি হয় পর্যাপ্ত পরিমাণ। উপজেলার কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, ড্রেনের কোনো একদম ইনাই ক্লিয়ার না, সমস্ত ড্রেনগুলো লক করা আটকানো, 2-4 জায়গায় ড্রেন যেটুকু আছে পানি বাইর হয় না কোথা থেকে। বৃষ্টির পানি ধরে রাখার প্রবণতা বরগুনার বাসিন্দাদের ডেঙ্গুর ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ রাফিউল হাসান। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রোগী এই মুহূর্তে বরগুনা জেলায়, এটা খুবই অস্বাভাবিক একটা বিষয়। এখন যেহেতু পরিষ্কার পানি আমরা একটা জায়গায় রিজার্ভ করে রাখি, সেহেতু ওখানে ডেঙ্গু মশার বংশবৃদ্ধি হওয়ার চান্সটা বেশি। আমাদের এখানকার সিভিল সার্জন স্যার এবং ইউএইচএফপিও স্যারের উদ্যোগে আমাদের হাসপাতালে ডেঙ্গু এবং উপজেলা পর্যায়ে যে টেস্টগুলো করা সম্ভব সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বরগুনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 1985 জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 17 জন রোগীর। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, আরটিভি। ডেঙ্গু ও করোনা নিয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। হাসপাতালটিতে ডেঙ্গু ও করোনা আক্রান্তদের চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা এবং তাদের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। এই ডিএনসিসি মহাখালী যে হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালটিতে যখন করোনা রোগী বাড়ে তখন করোনা রোগীর জন্য ডেডিকেটেড করা হয়, আবার যখন ডেঙ্গু রোগী বাড়ে তখন ডেঙ্গুর জন্য বিশেষায়িত একটি হাসপাতালে পরিণত হয়। এখন যেহেতু ডেঙ্গু এবং করোনা দুটারই একটু প্রাদুর্ভাব বাড়ছে, এই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালটিতে রোগীর চাপ ধীরে ধীরে বাড়ছে। এখানে সকাল থেকে এই লাইনে দাঁড়িয়ে অনেকে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন, বিশেষ করে পরীক্ষা করার জন্য এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, এরই মধ্যে তারা জানিয়েছেন যে অনেকেরই শরীর ব্যথা, গায়ে জ্বর বেশ কয়েকদিন ধরে। তো যেহেতু কয়েকদিন ধরে তারা এরকম একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, সে কারণেই তারা পরীক্ষার জন্য এসেছেন এবং পরীক্ষা করাচ্ছেন। এর মধ্যে এই হাসপাতালটিতে চিকিৎসা মোটামুটি
খুবই ভালো বলা চলে, কারণ এখানে আমরা রোগীদের সাথে কথা বলেছি যারা ভর্তি রয়েছেন স্বজনরা, তারা বলছেন যে এখানে চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বা ভোগান্তির বিষয়টি তারা দেখেননি এবং খুব ভালোভাবে তারা চিকিৎসা সেবা পাচ্ছেন। এখানে একজন রোগীর সাথে কথা বলতে চাই, একটু বলবেন যে আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? এখানে জ্বর, মাথা ব্যথা এর জন্য। কবে থেকে? 3 দিন হয়েছে। কি ধারণা করছেন? ধারণা করছি মশার কামড়ে এটা হওয়ার ইয়াটা বেশি, ভাইরাস জ্বরটা এটা আর কি। ধন্যবাদ আপনাকে। এরকম অনেকেই ডেঙ্গু ধারণা করছেন, অনেকে আবার যেহেতু করোনা বাড়ছে সেই কারণে তারা করোনা এই লক্ষণ যেহেতু দেখা যাচ্ছে সেটিও আছে কিনা পরীক্ষা করে আসলে নিশ্চিত হওয়ার জন্য অনেকে এসেছেন। তবে সব মিলিয়ে এই হাসপাতালের মতো রাজধানীতে সব হাসপাতালেই অল্প অল্প করে হলেও রুগী আসছে এবং ধীরে ধীরে সেই সংখ্যাটি বাড়ছে। ঢাকার চেয়ে ঢাকার বাইরে যদিও রুগীর সংখ্যা, তারপরেও বিশেষজ্ঞরা বলেছেন যে সতর্ক থাকতে হবে সব সময়, যাতে কোনোভাবেই এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত না হয় এবং করোনার ক্ষেত্রে যদি করোনার সিনড্রোম থাকে তাহলে হাসপাতালে যেতে হবে পরীক্ষা করানোর জন্য। মাহবুবা, এই ছিল আমার কাছে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কখনো মধ্যাহ্নভোজে তো কখনো বিকেলের নাস্তায় ভাজা পোড়া খাবারের কদর চলতি পথের মানুষের কাছে সবসময় একটু বেশি। তবে এর ক্ষতিকারক দিক নিয়ে ধারণা নেই অনেকের। দীর্ঘদিনের পোড়া কালো তেলেই ভাজা হয় এসব খাবার। স্বাস্থ্যবিদরা বলছেন, পোড়া তেল থেকে তৈরি হওয়া মারাত্মক ক্ষতিকর রাসায়নিক মানবদেহে ঢুকে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। অস্বাস্থ্যকর খাবার নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন শাহিন হোসাইন। ঢাকা মেডিকেলের গেট সংলগ্ন এই দোকানগুলোতে ভরপুর বেচা বিক্রি চলে তেলে ভাজা এই খাবারগুলো। চাহিদা বেশি থাকায় ভর দুপুরেও তৈরি হচ্ছে সিঙ্গারা, সমুচা, পুরি, আলুর চপ আরও কত কিছু। সস্তা আর মুখরোচক হওয়ায় অনেকেই দুপুরের খাবারের বিকল্প হিসেবেও খাচ্ছেন ভাজা পোড়া। এসব খাবারের বেশিরভাগই তৈরি হচ্ছে কয়েকবার ব্যবহার করা পোড়া তেলে, যা থেকে তৈরি হয় অ্যাক্রোলিন নামক ক্ষতিকর রাসায়নিক। আমরা জানি যে এগুলা খাওয়া ঠিক না, তারপরেও আমরা খাচ্ছি, আমরা বিপদে পড়ে এগুলা খাচ্ছি আর কি। অনেকে খাবার আনে না, রাস্তাঘাটে ঘুরে, তো তাদের তো কিছু না কিছু খেতেই হবে, জাস্ট সাময়িক ক্ষুধাটা নিবারণ করার জন্য। একেবারে দায় সারা। এটা খেলে গ্যাস্ট্রিক হয়, জেনেও সবাই খায়। শুধু তেলই নয়, খাবার প্রস্তুতের স্থানগুলোও বেশ স্যাঁতসেঁতে, মাছিযুক্ত আর অপরিচ্ছন্ন। অনেকেই জানেন না এসবের কারণে শরীরে কত কঠিন রোগ বাসা বাঁধছে। যেসব পানিগুলো ব্যবহার করতেছে, আমার মনে হয় এসব পানিগুলো ড্রেন থেকে আইনে এসব পানিগুলো খাচ্ছে, এগুলো তো আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণ ক্ষতিকর। একটা মাস একটা তেলে ভাজা পোড়া হয়, প্লাস বাইরে জীবাণু, মশা মাছি, ধুলাবালিতে থাকে। মেডিকেলে সবাই খায়, তাহলে ডাক্তাররা যদি ভাজা পোড়ার সমস্যা হইতো তাহলে তো আর ওনারাও খাইতো না। এই মাত্র আপনার সামনে ওনারাও 2 জন ডাক্তার। আমার চুলার মধ্যে যেটা থাকে এই তেলটা আমি ডাইলা ফালাই দেওয়া সম্ভব না। ভাজা পোড়া খাবার ঠিকভাবে হজম না হওয়ায় গ্যাস্ট্রিক সৃষ্টি করে, সেই সাথে ডায়রিয়া, জন্ডিস আর কিডনি লিভার জনিত রোগেও আক্রান্ত হয় মানুষ। যেভাবে ভাজা হয় এগুলো শক্ত হয়ে যায় অনেক, এগুলো আমাদের হজমের জন্য সহায়ক না। বিশ্বে বাংলাদেশ একটা দেশ যেখানে সম্ভবত এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির জন্য সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয়। সারা ইউরোপে যত গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়, শুধু বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি ওষুধ বিক্রি হয়। মানে আমাদের এমন কোনো খাবার নেই যেখানে আমাদের ক্ষতিকর জীবাণুযুক্ত করা হয় না। অস্বাস্থ্যকর খাবার নিয়ন্ত্রণে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়া, মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা একটা অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে যিনি খাদ্য উৎপাদন করেন সেই প্রশিক্ষণটা নিয়ে খাদ্যকে কীভাবে নিরাপদ রাখা যায়, কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়টা প্রশিক্ষণ নিতে পারেন, তাহলে তিনি তার কর্মক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে মানুষকে সচেতন হওয়া দরকার। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। নানা সংকটে ব্যাহত হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর ও দিনাজপুরের হিলির বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সংস্কার না করায় দৌলতপুরের 13টি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। এতে দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে হিলির ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ।
কুষ্টিয়ার দৌলতপুরের আরিয়া ইউনিয়নের লালনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। 1994 সালে নির্মিত ভবনের সংস্কার না হয় বিভিন্ন অংশে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তারা। শুধু এটি নয়, একই অবস্থা উপজেলার আরও 12টি বিদ্যালয়েরও। আতঙ্ক নিয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের, ভয়ে থাকেন অভিভাবকরাও। আমাদের স্কুল ভাঙা, এখানটা কখন যে কারোর মাথায় ভেঙে পড়ে যাওয়া ঠিক নাই। এই স্কুল ভাঙায় আর একটা স্কুল আপনারা করে দেন, কারণ এই স্কুলটা যে কোনো সময় পড়ে যেতে পারে। ক্লাস নিতে অনেক সময় মনে হয় যে কখন না জানে কোনো দুর্ঘটনা ঘটে, এবং অভিভাবকরাও এখানে তারা ছেলেমেয়ে বা বাচ্চাদের পাঠাতে ভয় পায়। আর এখানে আসলে ছেলেপিলে ভয় পায়, স্কুলে আসতে চায় না, তাই আমরা নতুন বিল্ডিং চাই। নতুন ভবন নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, মানসম্মত শিক্ষা প্রদানের জন্য যে ধরনের মেরামত করার প্রয়োজন সেটা করবেন। 13টা স্কুলের তালিকা পাঠাবো জরাজীর্ণ ভবনের, এবং এর মধ্যেও লালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওটা রয়েছে। আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়ে পদক্ষেপ নেবে না। এদিকে হিলির ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাত্র 4টি কক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান কার্যক্রম। এটা ক্লাস 8-এর রুম, আমাদের ক্লাস 9-এর রুমে হচ্ছে 3 ফুটা হয়, ওই জন্য তাপ আসে, সেজন্য আমরা ওই রুমে ক্লাস করতে পারতেছি না। আমাদের একটা রুমেই 3টা পার্টিশন দেওয়া আছে, যে কারণে আমাদের ক্লাস করতে খুব সমস্যা হয়। যদি বাউন্ডারিটা দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাদের সুবিধা হতো, যে বখাটে ছেলেগুলো আমাদের দিকে সেভাবে করতে পারতো না। টিনের ছাউনিগুলো জরাজীর্ণ হয়ে গেছে, এই ঝড় বাদল আসলে পরে টিন ছাউনি উড়ে গেলে তো ওগুলোতে বৃষ্টিও পড়ে, আবার জরাজীর্ণ হয়েছে, ওরা মেরামতের দরকার। বিদ্যালয়টির সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম। আমি এখানে নতুন যোগদান করেছি অতিরিক্ত দায়িত্ব নিয়ে। আমি বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। বিগত সরকারের সময় একাধিকবার আবেদন করেও বরাদ্দ পায়নি বিদ্যালয়টি। প্রাথমিক পর্যায়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জরুরি ভিত্তিতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। আব্দুল হামিদ, RTV। রাজধানীর পল্টনে মাদক বিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন লালবাগ গোয়েন্দা পুলিশের 2 সদস্য। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ 2 পুলিশ সদস্য হলেন লালবাগ ডিবি পুলিশের উপসহকারী পরিদর্শক আতিক হাসান এবং কনস্টেবল সুজন। পরে রাত 2:30টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দিনাজপুরের হিলিতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রজাতুল নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হিলি বিরামপুর সড়কের মুহরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। সকালের সংবাদে পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।